প্রিয় দর্শক, সবাইকে ভিওডি বাংলার পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের প্রত্যাশা নিয়ে নিয়মিত আয়োজন, সংরক্ষিত আসনের মনোনয়ন প্রত্যাশীদের মতামত। আজকের এই মতামত অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রুনা লায়লা। তিনি নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রার্থী। চলুন তার সাথে পরিচিত হই। ভিওডি বাংলায় আপনাকে স্বাগত। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যেহেতু আপনি সংরক্ষিত আসনের সংসদ সদস্য প্রার্থী, সে জায়গায় আপনাকে অনেক প্রশ্ন করবার আছে। আমি প্রথম প্রশ্নে একটু যেতে চাই যে আপনি নির্বাচিত হলে কোন কোন বিষয়ে নারীরা বেশি অগ্রাধিকার পাবে? আমি প্রথমেই বলতে চাই, আসলে এখানে প্রার্থী হওয়ার কিছু নাই এখন পর্যন্ত, এটা মনোনয়ন প্রত্যাশী বলা যায়। আরেকটা বিষয় হচ্ছে মনোনয়ন প্রত্যাশী এ কারণেই আমরা চাই যারা 17 বছর মাঠে ছিলাম এবং যাদের দলে কন্ট্রিবিউশন আছে, আমরা রাজপথ থেকে উঠে আসা এবং যোগ্য শিক্ষিত, দেশকে কিছু সার্ভ করতে পারবো। আমরা চাই যে নতুন পুরাতনের মিশ্রণে নতুনের মানে কর্মদক্ষতা এবং পুরাতনের অভিজ্ঞতা মিলে যেন আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ যেন একটা অর্থবহ সংসদ হয়, সেজন্য আমরা মনোনয়ন প্রত্যাশা করছি। ধন্যবাদ। আমার দ্বিতীয় প্রশ্ন থাকবে যে নারীদের যে নিরাপত্তা এবং তাদের কর্মসংস্থানের বিষয়ে আপনার ঠিক কী কী পদক্ষেপ? আসলে আমি যেহেতু নারী সংগঠনটাই করেছি, আমার বেইজ ছাত্রদলের পর থেকে হচ্ছে নারী সংগঠনটাই, আমি কিন্তু বিএমপিটা করিনি। তো অতএব নারীদের জন্য যদি আমি কিছু করতে যাই, আমার একটা প্ল্যাটফর্ম লাগবে। সেই প্ল্যাটফর্ম সরকারি প্ল্যাটফর্মের চেয়ে কিন্তু মানে বড় কিছু হতে পারে না। নারীদের জন্য কিছু করার জন্য আমার একটা সরকারি প্ল্যাটফর্ম লাগবে। এজন্যই কিন্তু আমি সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী। আর সংরক্ষিত নারী আসনে অন্য নারীরা কি করবে জানি না, যেহেতু আমরা মহিলা দলটা করেছি, মহিলাদের সুখ দুঃখটা অনেক বেশি জানি। প্লাস হচ্ছে আমরা নিজেরাও বাংলাদেশে বসবাস করি, দেশের নাগরিক। আমাদের দেশে শিক্ষিত মেয়ে হলেও আমরা দেখেছি অর্থনৈতিক মুক্তির আগে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। আপনি দেখবেন যে একটা যখন নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে বা নিম্ন বিত্ত পরিবারের একটা মেয়ের যেটা একটা যে কোনো সামাজিক একটা স্ক্যান্ডেল যতটা না মানে সাফার করতে হয়, সেটা কিন্তু উচ্চবিত্তকেও করতে হয় না। সেটা হচ্ছে কারণ কি, তার অর্থনৈতিক এই বৈষম্যতাটার কারণেই কিন্তু তারা উচ্চবিত্তরা সুবিধাটা পেয়ে থাকে, নিম্নবিত্তরা ওইটা পায় না। তো সেই জন্য অবশ্যই নারীদের অর্থনৈতিক মুক্তিটা আগে আনতে হবে। সেটা করার জন্য আমাদের নারীদের অবশ্যই কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর কর্মসংস্থানের ব্যবস্থা করতে গেলে অবশ্যই প্রশিক্ষণের একটা ব্যাপার আছে। প্রশিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কিন্তু আমরা কর্মসংস্থান ওইভাবে তৈরি করতে পারবো না। তাই আমার যদি আল্লাহ তাআলা নারীদের জন্য কিছু করার আমাকে তৌফিক দান করে, অবশ্যই আমি প্রশিক্ষিত দক্ষ নারী তৈরি করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব, যাতে তাদের অর্থনৈতিক মুক্তির মাধ্যমে সমাজে তারা প্রতিষ্ঠিত হতে পারে। সেই সূত্রে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আমরা বিগত বিভিন্ন মাধ্যমে দেখছি, সোশ্যাল মিডিয়াতে দেখছি যে নারীরা যখন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাচ্ছেন, সেখানে তারা ফুল দিতে যাওয়ার সময় তাদেরকে ধাক্কা দেওয়া হচ্ছে, তাদেরকে ঠিক সামনে সারিতে যেতে পারছে না। এইটাও কি একটা বৈষম্য কিনা, এইটা আপনার কাছে একটু জানতে চাই। আসলে আমরা তো যখন মানে জিয়ার মাজারে যাই, এটা আমাদের দলীয় নেতা, আদর্শিক নেতা, তার সঙ্গে আমাদের অনেক আবেগ জড়িত থাকে। তো দেখা যায় কি আমরা সবাই আগে যেতে চাই। হ্যাঁ, আর অবভিয়াসলি এক্ষেত্রে আমি বলবো যে না, আমি ওইভাবে আমি দেখছি না। আমরা যেহেতু এক দলের মানুষই ওখানে থাকি, অবশ্যই
একই মানসিকতার মানুষ থাকি। ওখানে আমি বলবো না যে কেউ আমাকে নারী বলে ফেলে দিচ্ছে, এরকম ব্যাপার না। ব্যাপারটা অবভিয়াসলি আমি বলবো আবেগের ব্যাপার থেকে সবাই চায় যে আমি আমার নেতার যত কাছে যেতে পারি। হ্যাঁ, তো ওই আমার কাছে এটাই মনে হয়। আর অবভিয়াসলি নারীরা আমরা একটু পুরুষের চেয়ে দৈহিকভাবে শক্তিতে কম, তো যেহেতু একটা আবেগের বিষয় চলে আসে, পুরুষদেরও হয়তো বা কন্ট্রোল থাকে না, আমরাও চাই আগে যেতে। এইটা আসলে তেমন কোনো ইস্যু না। আচ্ছা, আমার কাছে তেমন কোনো ইস্যু মনে হয় না। জি, ধন্যবাদ। আমি আপনাকে শেষ প্রশ্ন যেটা করতে চাই যে আপনার নির্বাচনী আসনে যে উন্নয়ন অবকাঠামো, সেই উন্নয়ন অবকাঠামোগুলো করতে আপনি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? আমি আমার নির্বাচনী এলাকা হচ্ছে ঢাকা 13 আসন। তো ওখানে অলরেডি একজন এমপি ধানের শীষের প্রার্থী নিয়ে সে পাশ করেছে এবং প্রতিমন্ত্রীও হয়েছেন। আমি বিশ্বাস করি তাকে সাথে নিয়ে। আর যেহেতু আমি এই দলটাকে ওন করি, উনি আমাদের জোটের প্রার্থী ছিলেন, আর আমি এই দল থেকে বেড়ে ওঠা, আমি বিএনপির সেকেন্ড জেনারেশন। আমার আর ওই মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর, এটা আমার জন্মস্থান, বেড়ে ওঠার একটা জায়গা। তো আমার এটা প্রাণের একটা জায়গা। সেখানে আমি সংসদ সদস্য হই বা না হই, তার উন্নয়নের জন্য আমার অগ্রণী ভূমিকা সবসময়ই থাকবে। এটা হচ্ছে আমার 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আসলে কি নারী সংসদ সদস্যদের উন্নয়নে আমরা আগে যা দেখেছি তেমন কিন্তু ভূমিকা থাকে না। আমরা আশা করছি আমাদের বর্তমান পিএম প্রধানমন্ত্রী উনি অবশ্যই বিজ্ঞ এবং বিচক্ষণ এবং দেশকে নিয়ে অনেক ভাবেন। আমরা গত আন্দোলন থেকে আমরা তার সাথে আমরা কাজ করে এসেছি, বেসিক্যালি আমি বলবো। তো আমি দেখেছি উনি অনেক প্রগতিশীল মানুষ। অবশ্যই নারী সংসদ সদস্যর ক্ষমতায়ন বা ক্ষমতার দিকে উনি দৃষ্টি দিবেন এবং আমরাও যেন, যারা নারী সদস্য হয় তারাও যেন উন্নয়নে পুরুষ নির্বাচিত প্রার্থীদের সাথে নির্বাচিত এমপিদের সাথে সাথে যেন নারী সংসদ সদস্যরা উন্নয়নে ভূমিকা পালন করতে পারে। সেজন্য আমাদের পিএমের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি। আচ্ছা, আপনি কতক্ষণ আশাবাদী? আসলে আশা তো সবাই করে, এখন দেওয়া না দেওয়া আমার দল এবং সর্বপ্রথম আমি বলবো মহান আল্লাহ তাআলার হচ্ছে এটা, আমার যদি রিজিকে থাকে আমি পাবো। আর আমার দলের উপর আমি শতভাগ আস্থাশীল। আমি বিশ্বাস করি আমার দল রাজপথের মূল্যায়ন করবে, আর রাজপথের যদি মূল্যায়ন করে, ত্যাগের যদি মূল্যায়ন করে, ইনশাল্লাহ আমি আশাবাদী। যদি আপনাকে সেইভাবে আপনার আশাটা পূরণ না হয়, সেই ক্ষেত্রে কি আপনি কিছুটা বিচ্যুতি ঘটবার? দেখুন, একটা পরিবারে যদি 4-5 জন ভাই বোন থাকে, সবাই হয়তো বা সমানভাবে প্রতিষ্ঠিত হয় না। তখন কি বাবা মাকে ছেড়ে যেতে পারে? তো আদর্শের জায়গা থেকে এবং দলের যে আবেগের জায়গা থেকে, আমরা যখন আন্দোলনে ছিলাম আমরা জানতাম না আমাদের আজকের যেই স্বাধীনতা বলেন, ফ্যাসিস্টকে বিদায় করা বলেন, আমরা আসতে পারবো কি পারবো না, সেই দুর্দিনেই যখন ছেড়ে যায়নি দলকে, আর এখন নিজের চাওয়া পাওয়ার জন্য দলকে ছেড়ে দেওয়ার প্রশ্নই উঠে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা বলছিলেন, যিনি দুর্দিনেই দলকে ছেড়ে যাননি, তার নারীদেরকে নিয়ে অনেক জল্পনা কল্পনা, তার যে নির্বাচিত যে আসন সেইটা নিয়ে তার যত পরিকল্পনা আমরা শুনলাম, এবং আমরা আশা করি উনি যদি মনোনয়ন পান তাহলে তিনি তার কাঙ্ক্ষিত ফলাফল এবং তার মনের মতো করে তিনি কাজ করতে পারবেন। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমি আপনাদেরকে আমাদের পরবর্তী আমাদের যে সেগমেন্টগুলো আছে এগুলো নিয়মিত দেখবার জন্য আমি আন্নুর আসাদ এখানে আপনাদের সকলের কাছে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।